আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে আপনাদের সামনে আজকে যে আমাদের অতিথি ফাহিম শাহরিয়ার ভাই, উনি রিসেন্টলি অনলি 2 মাস হলো জার্মানিতে এসেছে অপরচুনিটি কার্ডে। আপনারা জানেন যে অপরচুনিটি কার্ড জার্মানিতে অনেক অপরচুনিটি ক্রিয়েট করে, কিন্তু সেই অপরচুনিটিটা সবাই কিন্তু নিতে পারে না। কেন নিতে পারে না? তাদের কাছে আপ টু ডেট ইনফরমেশন থাকে না। যেমন অপরচুনিটি কার্ডের আমি লাস্ট যখন ভিডিও বানিয়েছিলাম, এটা হলো 7 মাস আগের ঘটনা। মানে তখন অপরচুনিটি কার্ডটা লঞ্চ করে গত বছর। ফাহিম শাহরিয়ার ভাই কিন্তু অলরেডি জার্মানিতে ইন করে ফেলেছে। এই যে শর্ট টাইমের ভিতরে যে অপরচুনিটিটা উনি ক্রিয়েট করেছেন ওনার নিজের জন্য, তো সেই গল্পগুলোই আজকে শুনবো ওনার মুখ থেকেই। উনি ওনার রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করবে। সো আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন এবং সেই সাথে আপনারাও হয়তো জার্মানিতে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। আপনার তো প্রথমত একটা পরিকল্পনা করতে হয়েছে। সো আপনি প্রথমত জানলেন কিভাবে যে এই অপরচুনিটি কার্ডটা লঞ্চ করেছে? আচ্ছা, অপরচুনিটি কার্ডের ব্যাপারে আমি প্রথম জানতে পারি আচ্ছা। মে মাসের শুরুর দিকের একটা সময়ে ইউটিউবে। গত বছর 2024-এর মের শুরুর দিকে একটা সময় আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম। তো সেখানে অপরচুনিটি কার্ড সম্বন্ধে একজন ব্যাখ্যা করছিল। আচ্ছা। এবং তার ভিডিও টাইটেলটা ছিল ইফ ইউ ওয়ান্ট টু কাম ফার্স্ট ইন জার্মানি দ্যার ইজ দিস নিউ ভিসা লঞ্চিং। সো এটা দেখে আমি একটু এক্সাইটেড হই। আমি এটা নিয়ে একটু ডিপ ডাইভ করা শুরু করি। একটু রিসার্চ করার পরে জানতে পারি হ্যাঁ, এটা জুনের 1 তারিখ থেকে অফিসিয়ালি জার্মানি এটা স্টার্ট করবে। এটাই আর আগে একটা ফর্ম ছিল যেটা ছিল জব সিকার ভিসা। জব সিকার, যেটার যে ক্রাইটেরিয়াগুলো ছিল এগুলো হয়তো অনেকের পক্ষেই মিট করা সম্ভব না, কিন্তু অপরচুনিটি কার্ডের ক্রাইটেরিয়াগুলো দেখলাম যে বেশিরভাগ প্রফেশনাল যারা অনেক দিন ধরে জব করছে, ইউনিভার্সিটি ডিগ্রি আছে, তাদের জন্য ক্রাইটেরিয়াটা মিট করা পসিবল। আমি সাথে সাথেই এটাতে খুবই আগ্রহ ফিল করি। আচ্ছা। দেন আমি জার্মান এম্বাসির ওয়েবসাইটে প্লাস মেক ইট ইন জার্মানি সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করা শুরু করি। আচ্ছা। সো যখন আমি এটা নিয়ে শুরুর দিকে আমি যখন ইনফরমেশন পাই তখনও এটা অফিসিয়ালি শুরু হয় নাই। এবং আমি আরেকটা ইনফরমেশন জানতে পারি যে এটা জার্মানির নতুন যেই ভিসা সিস্টেম, যেটা অনলাইন ভিসা সিস্টেম, সেটার মাধ্যমে প্রসেস করবে। আমি একটা পোর্টালের সন্ধান পাই যেটা হচ্ছে digital.diplo.de। সেখানে গিয়ে দেখি যে বাংলাদেশ তখনও লিস্টেড হয়নি। তো সেটা হচ্ছে মেয়ের প্রথম সপ্তাহগুলোর কথা। তারপর আমার কাছে একটা ইনটুইশন কাজ করে যে বাংলাদেশ যেহেতু এখনো শুরু হয় নাই, এবং যেহেতু জুনের 1 তারিখ থেকে অফিসিয়ালি শুরু হবে, সেক্ষেত্রে জার্মান এম্বাসি সম্ভবত যে এমপ্লয়মেন্ট ভিসার যেই অ্যাপয়েন্টমেন্ট যেই সিস্টেম আছে এবং সেই হিসাবে হয়তো ভিসাটা প্রসেস করতে পারে। তো সেই হাঞ্চ থেকে আমি মেয়ের 27 তারিখে এম্বাসিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করি। সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে। এবং সেখানে আমি রিজন নিয়ে লিখে দেই যে চান্সেন কার্ডে বা অপরচুনিটি কার্ড সেটা। দেন আমি প্রথম এম্বাসি থেকে রেসপন্স পাই মেয়ের 27 তারিখে অ্যাপ্লাই করার পরে জুনের 7 তারিখে প্রথম আমি রেসপন্স পাই এম্বাসি থেকে। ডক সাবমিশন করতে বলা হয়। ডক সাবমিশন করতে বলা হয় যেহেতু এটা এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে ছিল, ডক সাবমিশন করতে বলা হয়। সো যেই ডক সাবমিশন করতে বলা হয় সেই ইমেলের যেই ডকুমেন্টগুলো লিস্টেড করা ছিল এগুলো হচ্ছে যারা এমপ্লয়মেন্ট ভিসায় বা ব্লু কার্ড ভিসায় অ্যাপ্লাই করতে চায় তাদের ডকুমেন্টগুলো, যেটা হচ্ছে জেনেরিকলি এম্বাসি পাঠিয়ে থাকে আর কি এমপ্লয়মেন্ট ভিসার ক্যাটাগরিতে যারা কেউ যদি অ্যাপ্লাই করে। সো আমার কাছে শুধুমাত্র জব অফার ছাড়া বাকি সব ডকুমেন্টই রেডি ছিল। সো আমি সেই ডকুমেন্টগুলো রেডি করে আমি ওই দিনই আমি এম্বাসিকে ডকুমেন্ট সাবমিশন করি এবং ইমেইল করি। এখন অপরচুনিটি কার্ডে যেহেতু ব্লক অ্যাকাউন্টের ইস্যুটা আছে, আবার এমপ্লয়মেন্ট যেটা বিষয় ওটা তো ব্লক অ্যাকাউন্ট নাই। না, এমপ্লয়মেন্ট ভিসাতে ব্লক অ্যাকাউন্ট নাই। সো ডকুমেন্টে তখন ব্লক অ্যাকাউন্টের এটাও ছিল না, লিস্টেডও ছিল না। এমপ্লয়মেন্ট ভিসার জন্য যেহেতু ব্লক অ্যাকাউন্ট লাগে না, সো সেক্ষেত্রে এটা ছিল না। তবে আমি ইমেইলে স্পেসিফিক্যালি মেনশন করে দেই আই এম অ্যাপ্লাইং ফর অপরচুনিটি কার্ড ভিসা, ইফ দেয়ার ইজ এনি ফার্দার ডকুমেন্টস রিকোয়ার্ড প্লিজ ফিল ফ্রি টু আস্ক, দেন আই উইল প্রোভাইড। সো এইভাবে আমি রিপ্লাই করি। দেন প্রায় 1 মাস চলে যায়, এম্বাসি থেকে কোনো রেসপন্স আমি আর পাইনি। দেন আমি অগাস্টের 29 তারিখে আমি এম্বাসি থেকে আবার ডকুমেন্ট সাবমিশন করার জন্য মেইল পাই। তো
এই সময়টা আমরা ধরে নিয়েছি যে এর মধ্যে আরও কয়েকজন অপরচুনিটি কার্ডের অ্যাপ্লিক্যান্ট যারা আগ্রহী তাদের সাথে আমার কানেক্ট হয়। তো আমরা ধরে নিয়েছি যে এম্বাসি আসলে যেটা করছিল যে আসলে অপরচুনিটি কার্ড লঞ্চ হচ্ছে, তারা আসলে পুরো জিনিসটা কিভাবে প্রসেস করবে এই জন্য এই সময়টা তারা নিচ্ছিল। তো অগাস্টের 29 তারিখ আমাকে আবার পুনরায় ডকুমেন্ট সাবমিশন করতে বলা হয় এবং সেম এমপ্লয়মেন্ট ভিসার জন্য যেসব ডকুমেন্টগুলো লাগে ঠিক সেগুলোই আমাকে আবার সাবমিট করতে বলা হয়। তো আমি অগাস্টের 29 তারিখে আবার আমি ইমেল পাওয়ার সাথে সাথেই আমার কাছে সব ডকুমেন্ট রেডি ছিল। আমি অগাস্টের 29-এ আবার আমি সবগুলো ডকুমেন্ট আপলোড দিই এবং ফরচুনেটলি সেপ্টেম্বরের 2 তারিখ মানে 4 দিন পরে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য কনফার্মেশন পাই, ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্টের জন্য কনফার্মেশন পাই এবং আমার ইন্টারভিউ ডেট ছিল সেপ্টেম্বরের 22 তারিখে। ওকে, ইন্টারভিউ মেল পাওয়ার পরে স্বাভাবিক যেটা হচ্ছে আমার প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যায়। ব্লগ তো এখনো করলেন না? না, তখনও আমি ব্লগ অ্যাকাউন্ট করিনি। ওকে, তো ইন্টারভিউর ইমেল যেটা ছিল সেখানে আমাকে বলে দেওয়া হয়েছিল যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে চান্স অ্যান্ড কার্টের যেই লিস্টেড ডকুমেন্ট আছে, ঠিক আসলে ওই মাসে আসলে এম্বাসি চান্স অ্যান্ড কার্টের জন্য যে রিকোয়ারমেন্টগুলো এগুলো অফিসিয়াল ওয়েবসাইটে ঢাকার যেই এম্বাসি ওয়েবসাইট সেটাতে আপডেট করে। আচ্ছা, এরপর আমি ওই লিস্ট দেখে এই জায়গায় অনেকেই আমাকে হেল্প করেছে। একজন আপুর কথা বলতে হয়, নুসরাত জাহান আপু, হয়তো আপনি চিনে থাকবেন। উনি প্লাস কমিউনিটি থেকে অনেকে আমাকে, যারা স্টুডেন্ট ভিসায় অলরেডি জার্মানিতে আছেন, তারা আমাকে অনেক অ্যাসিস্ট করেছেন কীভাবে আসলে ডকুমেন্টগুলো প্রিপেয়ার করতে হয়। সো প্লাস এই চেকলিস্ট ধরে ডকুমেন্টগুলো আমি প্রিপেয়ার করি। এই জায়গায় আমার একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে যে আমার যে ডিগ্রি এম্বাসির ওয়েবসাইটে বলা আছে ইফ ডিগ্রি ইজ কম্পেয়ারেবল এবং ইউনিভার্সিটি ইজ লিস্টেড অ্যাজ H+ ইন অ্যানাভিন, তাহলে তারা ডিরেক্টলি স্কিল্ড ওয়ার্কার হিসেবে কনসিডার্ড হবে এবং তারা স্কিল্ড ওয়ার্কার অপশন চান্স অ্যান্ড কার্ডেতে অ্যাপ্লাই করতে পারবে। সো আমিও স্কিল্ড ওয়ার্কার অপশনেই অ্যাপ্লাই করি। সো আমার কাছে তখনও জ্যাফ থেকে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি যে সার্টিফিকেট সেটা নেওয়া ছিল না, কারণ আমার ইউনিভার্সিটিও H+ লিস্টেড এবং ডিগ্রিও কম্পেয়ারেবল। ওকে, এভাবে আমি ডকুমেন্ট রেডি করি এবং ব্লক অ্যাকাউন্টের কনফার্মেশন, আমি অ্যাকাউন্ট তৈরি করি ফিনটিভাতে। কিন্তু বাংলাদেশ থেকে তখনও ব্যাংকের মাধ্যমে অপরচুনিটি কার্ড ভিসার জন্য যেই টাকা পাঠানোর ব্যবস্থা সেটা ছিল না। আমাকে সবাই পরামর্শ দেয় যে তুমি আসলে এভাবেই এম্বাসি ফেস করো এবং এম্বাসিকে জিনিসটা খুলে বলো, তারা হয়তো টাইম অ্যালাউ করবে। সো আমি আমার এভাবে ডকুমেন্টগুলো প্রিপেয়ার করি। ডকুমেন্টগুলোর মধ্যে আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটস প্লাস অ্যানাভিনের কম্পেয়ারেবল যে রেজাল্টটা প্লাস ইউনিভার্সিটির যে 2টা প্রিন্ট আউট, দেন আমার যেই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, আমি আইএলটিএস সাবমিট করেছিলাম। ফরচুনেটলি আমার মে মাসে আইএলটিএস দেওয়া ছিল, সো আইএলটিএস সাবমিট করেছিলাম। সাথে হচ্ছে আমার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, সেটা আমার যে জব অফার লেটার প্লাস যে কোম্পানি থেকে আমি অলরেডি লিভ করেছি সেই কোম্পানির এক্সপিরিয়েন্স লেটার, এই ডকুমেন্টগুলো আমি সাবমিট করি, প্লাস হেলথ ইন্স্যুরেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ব্লক অ্যাকাউন্ট কনফার্মেশন। এবং এটা অপরচুনিটি কার্ডের জন্য আরও যে 2টা জিনিস লাগে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কারিকুলাম ভিটা এবং মোটিভেশন লেটার। সো সিভি এবং মোটিভেশন লেটার এগুলো সহ আমি ডকুমেন্ট সাবমিট করি এবং আমার ইন্টারভিউ ছিল সেপ্টেম্বরের 22 তারিখে সম্ভবত। তো ডকুমেন্ট সাবমিট করি, যথারীতি ইন্টারভিউতে পৌঁছে যাই। ইন্টারভিউতে আমার ইন্টারভিউ ছিল সকাল 8:30টায়। এটা কি জার্মান বাংলাদেশি, মানে যে ইন্টারভিউ নিয়েছিল? যিনি ইন্টারভিউ নিয়েছিলেন তিনি বাংলাদেশি ছিলেন, ভিসা অফিসার। আমার ইন্টারভিউর সময় ছিল 8:30টায়। আমি আগেই পৌঁছে যাই এবং ওখানে গিয়ে অপেক্ষা করি। 15 মিনিট পরে আসলে আমার কল আসে এবং ওই দিনের প্রথম ইন্টারভিউ ছিলাম আমি। সো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেহেতু অপরচুনিটি কার্ড তখন মাত্র শুরুর দিকে, আমার আগে সম্ভবত আরও হয়তো 3-4 জন ইন্টারভিউ ফেস করেছেন। আমার ইন্টারভিউ সময়টা অনেক লেন্দি ছিল আর কি, অলমোস্ট 1.5 ঘন্টার মতো আমি ইন্টারভিউ দিই। কি আস্ক করেছেন, মানে এত 1.5 ঘন্টা তো অনেক সময়। হ্যাঁ, অনেক সময়। কিছু তো কমন কোয়েশ্চেন আছেই, যেগুলো হচ্ছে কেন জার্মানি, ওয়াই জার্মানি, হোয়াট কাইন্ড অফ প্রফেশনাল ফিল্ড ইউ আর টার্গেটিং, তারপরে হোয়াট কাইন্ড অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন ইউ হ্যাভ, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। যে বিষয়টা ইন্টারেস্টিং ছিল, আমার প্রত্যেকটা ডকুমেন্ট
ভিসা অফিসার খুব খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, এবং বেশিরভাগ কোয়েশ্চেন আমি যেগুলা ফেস করেছি সবগুলো বেশিরভাগ ছিল ডকুমেন্টের উপর বেস করা। আমার ডকুমেন্টের থেকেই উনি অনেক কোয়েশ্চেন করছিলেন, যেমন আমার ট্রান্সক্রিপ্ট দেখে উনি সাবজেক্ট স্পেসিফিক কিছু কোয়েশ্চেন করেছেন, যেমন এই সাবজেক্টে আসলে কি পড়ায়। আমার কাছে যেটা আসলে মনে হয়েছে আর কি, উনি মেক শিওর করতে যাচ্ছিলেন যে রাইট পার্সনটাকেই উনি ইন্টারভিউ নিচ্ছেন, এবং যে ডকুমেন্টগুলো আমি সাবমিট করেছি এবং দ্য পার্সন বিহাইন্ড দি কাউন্টার ইজ এক্স্যাক্টলি দ্য সেম, উনি এটা মেক শিওর হয়ে নিতে চাচ্ছিলেন। তো সেজন্যই উনি ডকুমেন্ট থেকে খুঁটিনাটি প্রশ্ন করছিলেন। 1.5 ঘন্টা ইন্টারভিউ ছিল। দেন আমি ইন্টারভিউতে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমার দুইটা ডকুমেন্ট ছিল না, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি এবং হচ্ছে ব্লক অ্যাকাউন্ট। সো স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটির বিষয়টা আসলে তখনও আমাদের কাছে একটু, যারা অপরচুনিটি কার্ডের অ্যাপ্লিক্যান্ট, তখনও আমরা একটু সবাই কনফিউশনে ছিলাম যে আসলে বাংলাদেশ থেকে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটিটা লাগবে কিনা, যাদের টেকনিক্যাল ডিগ্রি আছে। কিন্তু সেখানে আমাকে যেটা এক্সপ্লেইন করা হয় এমবাসিতে, সেটা হচ্ছে যে ডিগ্রির নাম এনআইবিনের ডেটাবেজের সাথে যদি স্ট্রিং ম্যাচ না করে, এক্সাক্ট ওয়ার্ড লেটার বাই লেটার যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি প্রয়োজন হবেই। সো আমাকে দুইটা ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়, যেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি। এটা কোন অথরিটির কাছ থেকে আসবে? এটা আসবে হচ্ছে জ্যাব থেকে আসবে। তারা এটা ইস্যু করে থাকে এবং এখানে অনলাইনে সাবমিট করা যায় ডকুমেন্ট, ট্রান্সক্রিপ্ট প্লাস জার্মান অথরিটি। অনলাইনে সাবমিট করতে হয়। কোনো ফি আছে? এটার ফি হচ্ছে 208 ইউরো। এক্সপেন্সিভ। 208 ইউরো এটা সাবমিট করতে বলা হয় এবং ব্লক অ্যাকাউন্টের কনফার্মেশন করতে বলা হয়। এবং জার্মান এম্বাসিও তখন জানতো যে ব্লক অপরচুনিটি কার্ড ভিসার জন্য বাংলাদেশের কোনো ব্যাংক থেকে আসলে তখনও টাকা পাঠানোর কোনো ভ্যালিড ওয়ে ছিল না। তো সেক্ষেত্রে আমাকে বলা হয় যে আপনি স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি সাবমিট করেন, অ্যাজ ওয়েল অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্লক অ্যাকাউন্ট কনফার্মেশন আমাদেরকে সাবমিট করেন। তারপরে আমার জার্নিটা হলো, বাসায় আসলাম। যেহেতু দুইটা ডকুমেন্ট সাবমিট করতে বলেছে, আমি খুবই প্রথমেই যেটা করি যে জ্যাবে অ্যাপ্লাই করি। জ্যাবে অ্যাপ্লাই করার একটা প্রসিজিওর আছে। সেখানে হচ্ছে যে ট্রান্সক্রিপ্টটা ইউনিভার্সিটি অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে, সেটা কন্ট্রোলার হতে পারে, রেজিস্ট্রার হতে পারে, অথবা এক্সাম কন্ট্রোলার হতে পারে, তাদের অফিসিয়ালি অ্যাটাচড একটা ভার্সন জ্যাবকে ইমেল করতে হবে অথবা বাই পোস্টে পাঠাইতে হবে। সো আমি আমার ইউনিভার্সিটিকে রিচ আউট করি, তারা খুবই আনন্দের সাথে এটা করে দিতে রাজি হয় এবং ওই দিনই আমাকে আসলে জ্যাবকে ইমেল করে দেয় এবং আমি ওই দিনই জ্যাবের পেমেন্টটা কনফার্ম করে ফেলি। তো সেদিন থেকেই আমার জ্যাবের যে অফিসিয়াল প্রসেস সেটা শুরু হয়ে যায়। সো এটা মিনিমাম ডিউরেশন হচ্ছে 3 মাস লাগে, ম্যাক্সিমাম সময়ই 3 মাস মতো লাগে। বাট ফরচুনেটলি আমারটা 15 দিনে আমি সার্টিফিকেট পেয়ে যাই। পেমেন্টটা করলেন কিভাবে? পেমেন্ট করেছি, আমি ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড ছিল আমার বাংলাদেশে, আমি সেটা দিয়ে পেমেন্ট করেছি। আমার 15 দিন পরে যখন আমার জ্যাব সার্টিফিকেট চলে আসে, তখন আমি আসলে একটু খুশি হয়ে যাই, কারণ আমি ভাবছিলাম যে এটা আসলে আরো 3 মাস লাগবে। 3 মাস অনেক সময়। তখন আমি দ্রুত ব্লক অ্যাকাউন্ট করি, ব্লক অ্যাকাউন্ট প্লাস জ্যাব সার্টিফিকেট করে তখন আসলে আমাদের একটা প্রসিডিউর চলে এসছে অলরেডি, আমরা কিছু ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলাম। তখন আমি ব্লক অ্যাকাউন্ট করে জ্যাব সার্টিফিকেট সহ এম্বাসিকে ইমেল করার পরে আমি নভেম্বরের 12 তারিখে পাসপোর্ট কালেকশন ইমেল পাই। ও, ডিরেক্ট কালেকশন, মানে এর মাঝখানে আর কোনো ইন্টারভিউ ফেস করতে হয়নি? আর কিছু ফেস করতে হয়নি। আমি ডকুমেন্টগুলো ইমেল করার পরে আমি পাসপোর্ট কালেকশন ইমেল পাই এবং পাসপোর্ট কালেকশন করতে গিয়ে আমি ভিসা গ্রান্টেড হই এবং আমি ডিসেম্বরের 2 তারিখে জার্মানিতে চলে আসি। তো এখানে এখন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের কোনো সার্টিফিকেট তো ছিল না, আইএলটিএস এর ছিল? জি, আমার আইএলটিএস এর সার্টিফিকেট ছিল, যদিও স্কিলড ওয়ার্কার অপশনে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ম্যান্ডেটরি না, তবুও আমি আমার পরে তো এটা কনভার্ট হয়ে সঞ্চয় কার্ডেতেই চলে আসলো, অপরচুনিটি কার্ডেই চলে আসলো, মানে যেহেতু আপনি ব্লক করে আসলেন। হ্যাঁ, আমাকে আমার জার্মানি স্কিল সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। সো ফরচুনেটলি আমি 2013-র দিকে আমি চট্টগ্রামের ডিস প্রাখেতে B1.1 মানে B1 হাফ পর্যন্ত আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম, যদিও আমার কোনো সার্টিফিকেশন ছিল না, আমি কখনো পরীক্ষা দিই নাই।
আমি সেই কথাটা বলি, এবং আমি যে অ্যাক্টিভলি জার্মান ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করছি, আমি সেই যে ব্যাপারটা তাদেরকে বলি। যদিও স্কিল্ড ওয়ার্কার অপশনে ম্যান্ডেটরি না, সেক্ষেত্রেও আমি এটা বলার পরে আমি সম্ভবত 2-3টা সেন্টেন্স আমি জার্মানে বলেছিলাম। সেটা শুনে ভিসা অফিসার বুঝতে পেরেছিলেন হয়তো আমার বেসিক নলেজ আছে কিন্তু আমি ফ্লুয়েন্ট না, বাট আমি প্র্যাকটিসে আছি, এবং সেটা শুনে তিনি একটু ইমপ্রেসড হয়েছিলেন, খুশি হয়েছিলেন যে হ্যাঁ আমি হয়তো এফোর্ট দিচ্ছি এটার পেছনে। সো আমার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে এটাই ছিল কোয়েশ্চেন, এবং তিনি আমাকে পরামর্শও দিয়েছেন যে হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন জার্মানি প্লিজ লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্র্যাকটিস ওয়েল। সেটা আমি এখনো করে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখানে অলরেডি অনেক ইনফরমেশন পেয়ে গেছি, যেহেতু ওনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমরা এখানে জানতে পারছি ওনার মাধ্যমে। অবশ্যই আপনারা ওনাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। তো এখন আপনার বাংলাদেশে গ্র্যাজুয়েশনটা কোথা থেকে করা, আর সেই সাথে আপনার কোন ফিল্ডে এক্সপিরিয়েন্সটা ছিল? ওকে, আমি গ্র্যাজুয়েশন করেছি চট্টগ্রামের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। আমার গ্র্যাজুয়েশন ইয়ার ছিল 2017। আচ্ছা আচ্ছা। এরপর থেকে আমি বাংলাদেশে ডিভাইন আইটি লিমিটেডে জব করতাম। ডিভাইন আইটি লিমিটেড প্লাস ডিভাইন আইটিতে ওখানে আমি 4.5 বছর জব করি। দেন আমি ইনোসিস সলিউশনসে সুইচ করি, ওখানে সফটওয়্যার প্রজেক্ট ছিলাম। ওইটাই ছিল আমার লাস্ট ওয়ার্কিং পজিশন বিফোর কামিং টু জার্মানি। এখন তো আপনি জার্মানিতে ইন করলেন, অবশ্যই আপনি আপনার সেক্টরেই জব খুঁজতেছেন। তো এইখানে এখন কমপ্লিকেসিটা কোথায়, অথবা কোথায় আপনি ডিফিকাল্টিস গুলো ফেস করতেছেন? মানে জার্মানিতে তো আপনাকে অবশ্যই 12 মাসের ভিতরে জব পেতে হবে, অফকোর্স পরবর্তীতে ওটা এক্সটেন্ড করা যাবে। সো সেই ক্ষেত্রে এখন কমপ্লিকেসিটা কোথায়? মানে আমি যদি বলি একদম প্রথম কমপ্লিকেশনস সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা। আমি যে রোলগুলোতে জব করে এসেছি সেসব রোলগুলোতে মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এখানে আছে, মিনিমাম B1। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টে। আমি মেইনলি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার নিয়ে কাজ করেছি, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। সো এইখানে এই ফিল্ডটাতে ভাষাগত দক্ষতাটা জরুরি। এটা ছাড়া হচ্ছে এই মুহূর্তে আমার মনে হয় জার্মানির ওভারঅল একটু ইকোনমিক ক্রাইসিসের কারণে, এখন একটু ইকোনমিক ক্রাইসিস প্লাস সবকিছু মিলিয়ে যে জব অ্যাপ্লিকেশনের বিপরীতে আমি যে ধরনের রেসপন্স হয়তো এক্সপেক্ট করছিলাম সেটা একটু পাচ্ছি না। বাট ইনশাল্লাহ হোপফুল যে হয়তো সিচুয়েশন ইমপ্রুভ হবে। আমি আমার অ্যাপ্লিকেশন প্রসেস চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন এমনিও একটু স্লো ডাউন, এখন হলো ইকোনমিক্যাল ক্রাইসিস, আবার যেমন আজকে নির্বাচন ছিল, সো অনেকগুলো ফ্যাক্টর। আর জানুয়ারি ফেব্রুয়ারি নর্মালি এমনি ডাউন যদি আপনি রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলি। আর ওদের কাছে যেটা গুরুত্বপূর্ণ জার্মানিতে, যদি তারা রাইট পজিশনে রাইট পারসন পেয়ে যায় তখন ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না। ওভারঅল আপনার মানে কেমন লাগতেছে? আপনি বাংলাদেশ ছেড়ে জার্মানিতে চলে আসলেন, ওখানে একটা জব করতেন, অবশ্যই একটা ভালো জব করতেন, যেহেতু আপনার 6 বছরের মতো এক্সপিরিয়েন্স, তার মানে অবশ্যই ওখানে একটা পজিশন ছিল। এখন সেটাকে ছেড়ে আবার এখানে আসলেন। সো ওভারঅল এখন আপনার মানে কেমন লাগতেছে, মানে কেমন ফিল করতেছেন? আসলে ভালো তো অবশ্যই লাগছে। হ্যাঁ, ক্যারিয়ার একটা ব্রেকে আছি। অনেকদিন বাংলাদেশে জব করেছি এবং জার্মানিতে এসে আমাকে আবার আমি বলা যায় নতুন করেই আবার সবকিছু শুরু করছি। কিন্তু জিনিসটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার কারণ হচ্ছে অবভিয়াসলি যদি আমি একটা ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারে কাজ করতে চাই এবং নতুন একটা দেশে নতুন কালচারের সাথে নতুন ইন্ডাস্ট্রিতে আমি যদি কাজ করতে চাই, আমি যদি এই চ্যালেঞ্জটা না নিই, এই অভিজ্ঞতাটা আমার কখনোই হবে না। সো এই অভিজ্ঞতাটা পাওয়ার জন্য এটা একটা ট্রেড অফ বলা যেতে পারে। সো আমি এই সময়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি এটা আমার জন্য, আমার মনে হয় আমার ক্যারিয়ারের জন্য এটা একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন। কারণ এই সময়টা আমি শুধু জব অ্যাপ্লিকেশন করছি তাই না, আমি যেহেতু আমাকে নতুন একটা অ্যাটমসফিয়ারের সাথে অ্যাডাপ্ট করতে হবে, আমার এটা একটা বিশাল একটা লার্নিং অপরচুনিটি। এক্স্যাক্টলি। সো আমি এটাকে এভাবেই নিচ্ছি যে অ্যাজ এ লার্নিং অপরচুনিটি, কারণ আমি একটা নতুন পরিবেশের সাথে অ্যাডাপ্ট হওয়ার মতো স্কিলগুলো আমার মধ্যে তৈরি হচ্ছে। সো এটা একটা চ্যালেঞ্জিং। আর ওভারঅল জার্মানিতে আমার আসার প্ল্যান ছিল অনেক আগেই, যদিও স্টুডেন্ট ভিসায় আসতে পারিনি। আমি বলেছিলাম অলরেডি যে 2013 সালে আমি ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম। সো অপরচুনিটলি তখন আসা হয়নি, কিন্তু অপরচুনিটি কার্ডের মাধ্যমে আমার জার্মানিতে আসা হয়েছে।
এটার জন্য অবশ্যই আমি আলহামদুলিল্লাহ গ্রেটফুল টু আল্লাহ যে এক সময় একটা ইচ্ছে ছিল, সেটা আবার কোনো না কোনো ভাবে পূরণ হয়েছে। এবং ওভারঅল আমি আসার পর থেকে আসলে জার্মানিতে যেটা দেখছি, এটা একটা এই মুহূর্তে আমি এসেছি ডিসেম্বর ইজ অবভিয়াসলি হলিডে ভাই সবকিছু। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। আমাদের যারা নতুন মানে যারা এখন এই মুহূর্তে আসতে চায় অপরচুনিটি কার্ড নিয়ে, তাদের জন্য আপনার মানে কোর পরামর্শ কি, সেটা দেশ থেকে তারা কোন সাইটটা ডেভেলপ করে আসবে? জি, সো যাদেরই ইচ্ছা আছে আমি সবাইকে রিকমেন্ড করবো যে আপনারা আসলে ইন টাইমে আসলে প্রিপারেশন নেওয়া শুরু করবেন। ইন টাইমে প্রিপারেশন নেওয়াটা শুরু করলে যেটা হবে যে প্ল্যান অনুযায়ী আপনি এক্সিকিউট করতে পারবেন। কারণ আমরা জানি জার্মান এম্বাসিতে একটা ওয়েটিং পিরিয়ড থাকে, যেটা যে কোনো ভিসার জন্যই সত্য, স্টুডেন্ট ভিসার জন্যও সত্য। সেক্ষেত্রে অপরচুনিটি কার্ড ভিসার জন্য এটা একটা ফ্যাক্ট যে ওয়েটিং পিরিয়ডটা যখন অ্যাপ্লিকেন্টদের সংখ্যা বাড়বে তখন ওয়েটিং পিরিয়ডটা আরও বাড়বে। তো যাদের ইচ্ছা আছে এবং যাদের আসলে যেই রিকোয়ারমেন্টসগুলো আছে, যারা এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করেন, তাদেরকে বলবো ইন টাইমে ডিসাইসিভ অ্যাকশন নেওয়ার জন্য। এটাই আমার প্রথম রিকমেন্ডেশন থাকবে। আর সেকেন্ড রিকমেন্ডেশন থাকবে অবভিয়াসলি যে কোনো কান্ট্রিতে দে হ্যাভ দেয়ার ওন কালচার, দে হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ এবং দে হ্যাভ দেয়ার ওন ওয়ে অফ ডুইং থিংস। আমরা বাংলাদেশে একভাবে কাজ করে অভ্যস্ত, কিন্তু এই দেশে হয়তো আমাদের ওই জিনিসগুলো এখানে সব জায়গায় স্যুট করবে না। তো সেক্ষেত্রে নিজস্ব একটা মাইন্ডসেট রাখা যে অ্যাডাপ্টিবিলিটি, আমি একটা কালচার অ্যাডাপ্ট করতে হলে আমাকে কি কি করতে হবে, ওই কালচার সম্বন্ধে জানা। এবং একটা কালচার সম্বন্ধে জানার সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ইফ আই ডোন্ট নো দ্য ল্যাঙ্গুয়েজ, আমি হয়তো সার্ফেস লেভেলে অনেক কিছু জানবো, কিন্তু একটা কালচারের যে নুয়ান্সেসগুলো থাকে সেটা সম্বন্ধে আমার কখনোই আইডিয়া হবে না। সো যাদের ইচ্ছা আছে যে জার্মানিতে এসে ক্যারিয়ার তৈরি করবেন, সবার জন্য রিকমেন্ডেশন থাকবে ভাষার প্রতি একটা জোর দিতে। I will say it's not necessarily just because of the job, but if you want to really know the country, also day-to-day life maintain করার জন্য ন্যূনতম একটা ভাষা দক্ষতা অবশ্যই প্রয়োজন। এবং থার্ড যেটা বলবো যে দ্য রাইট মাইন্ডসেট, যে আমি আসলে জার্মানিতে আসলেই মানে এমন মনে হয় না যে আমার আসলে অনেক স্কিল থাকতে হবে, আমার রকেট সায়েন্টিস্ট হতে হবে, দেন আমি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবো। এই ধরনের মাইন্ডসেট না রেখে আসলে যদি আমি যে কোনো কিছু শেখার একটা মাইন্ডসেট তৈরি করতে পারি যে আমি হয়তো পারি না, বাট আমি এটা শিখে নিব এবং যে কোনো স্কিলই আসলে ট্রেনেবল যদি মাইন্ডসেটটা ওইভাবে থাকে। তো আমি বলবো যে দ্য রাইট মাইন্ডসেট, এই তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা যে তথ্যগুলো নিলেন, এখন আমাদের অডিয়েন্সের অনেকেই দেখা যায় যে আমরা খুব মোটিভেশন পাই, মোটিভেশন নিয়ে একটা ভিডিও দেখতেছি, কিন্তু সেই মোটিভেশন মানে প্যাশনের সাথে যে পারসিস্টেন্স, এই দুইটা জিনিস থাকে না, দুইটা জিনিস ম্যাচ করে না। হয়তো আমরা দ্রুত সুইচ করি, হয়তো এক মাস মোটিভেশনটা আছে, পরের মাসে সেটা ড্রপ করে। তো এখন আমাদের যেটা দায়িত্ব যে আপনাদেরকে কোর ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা, যেটা আমরা অলরেডি আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করে দিলাম। এখন যে জিনিসটা জানতে চাচ্ছি লাস্ট একটা বিষয়, সেটা হলো যে ডকুমেন্ট লিস্টটা মানে একদম ধরে জি, ডকুমেন্ট যেসব ইম্পর্টেন্ট ডকুমেন্ট অবশ্যই লাগবে, সেটা হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্ট, দেন আপনার এডুকেশনাল সার্টিফিকেটস। আচ্ছা, সো একদম ম্যান্ডেটরি যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি যেই সার্টিফিকেট দিয়ে আসলে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি নিয়েছেন জার্মান অথরিটি যেটা দেয় জ্যাব থেকে, সেই সার্টিফিকেটগুলো, সেটা যদি মাস্টার্স হয় মাস্টার্সের সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট, সেটা যদি ব্যাচেলর হয় ব্যাচেলর সার্টিফিকেটস প্লাস ট্রান্সক্রিপ্ট। সো এই ডকুমেন্টসগুলো লাগবে। সাথে অনেক সময় হয়তো ভিসা অফিসার এইচএসসির সার্টিফিকেটসও দেখতে চাইতে পারেন, সেক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় আপনারা এটা সাথে রাখতে পারেন যদি অ্যাপ্লাই করার জন্য এইচএসসি সার্টিফিকেট ম্যান্ডেটরি নয়। এই গেল এডুকেশনাল ডকুমেন্টস। ভাষাগত দক্ষতা প্রমাণের জন্য আপনার যদি আইএলটিএস এর সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সেটা আপনি ডেমনস্ট্রেট করতে পারেন। ডিপেন্ড করছে অপশনগুলোর ওপর। অপরচুনিটি কার্ডের যে দুটো অপশন আছে, অপশন 1 অথবা অপশন 2, স্কিলড ওয়ার্কার অথবা পয়েন্ট বেসড। সো স্কিলড ওয়ার্কার হলে ভাষাগত সার্টিফিকেট যদিও ম্যান্ডেটরি না, কিন্তু আপনার যদি ভাষা দক্ষতা থাকে এবং সার্টিফিকেটস থাকে সেটা আপনি ডেমনস্ট্রেট করতে পারেন টু শো ইউর ক্যাপাবিলিটি। এবং অপশন 2তে তো অবশ্যই হয়তো আইএলটিএস এর
C1 অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ A1 সার্টিফিকেট ডেমনস্ট্রেট করতে হবে। এই গেল ভাষাগত দক্ষতার সার্টিফিকেট। দেন আসছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, প্রুফ অফ ফাইন্যান্স। প্রুফ অফ ফাইন্যান্সের জন্য আপনার যদি অপরচুনিটি কার্ডের জন্য প্রথমে 3টা অপশন ছিল বাংলাদেশে, এখন 2টা অপশন আছে। সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট প্লাস স্পন্সর ডকুমেন্টস। ব্লক অ্যাকাউন্টটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আমরা সবাই ফলো করে থাকি, এবং স্পন্সরশিপ হচ্ছে কেউ যদি জার্মানিতে স্পন্সর করে তার ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেসগুলো কভার করার জন্য। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। স্পন্সর বিষয়টা একটু কনফিউজিং অনেক অডিয়েন্সের জন্য। সো এটা নিয়ে আমার একটা ডিটেলস একটা ভিডিও আছে কিভাবে স্পন্সর পেতে হয় অথবা কি ডকুমেন্ট তার সাবমিট করতে হয় যে স্পন্সরশিপটা দিবে। সো এটা আপনারা হয়তো দেখে নিতে পারেন। সো প্রুফ অফ ফাইন্যান্সের জন্য ব্লক অ্যাকাউন্ট অথবা স্পন্সরশিপ ডকুমেন্ট, এবং এই গেল প্রুফ অফ স্পন্সরশিপ। দেন হচ্ছে অ্যাকোমোডেশনের জন্য আমি একটা হোটেল বুকিং দেখিয়েছিলাম, যেহেতু তখন আমি মিউনিকে কোনো বাসা খুঁজে পাইনি, তো সেক্ষেত্রে আমি হোটেল বুকিং দিয়ে ভিসা অ্যাপ্লাই করেছিলাম। ভিসা পাওয়ার পরে আমি জোরে আসলে বাসা খুঁজতে লেগে যাই, পরে ফরচুনেটলি একটা বাসা পাই। দেন প্রুফ অফ অ্যাকোমোডেশন। আর যারা আপনারা হয়তো বাংলাদেশ থেকে ব্লক অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে এক্সপাট্রিও অথবা ফিনটিভা থেকে ব্লক অ্যাকাউন্ট করলে সেটার সাথে একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স প্লাস জার্মানিতে এক্সপার্ট কেয়ার কভার করার জন্য একটা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স এটার সাথে ইনক্লুডেড থাকে প্যাকেজের সাথে। তো সেই হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেটগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স, এই তো মোটামুটি এই ডকুমেন্টগুলোই আমি সাবমিট করছি। এখানে লাস্ট একটা প্রশ্ন, যে আপনি জানেন যে মিউনিক হলো মানে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ সিটি ইন জার্মানি। এখন আপনি কেন মিউনিকটাকেই চুজ করলেন? ওকে, মানে এটা তো যে কেউ যে কোনো দিকে যেতে পারে, কিন্তু ওখানে তো মেনশন করতে হয় যে আপনি কোন সিটিতে যাচ্ছেন। এটা থ্যাংক ইউ ভাইয়া এটা প্রশ্নটা করার জন্য। কেনই আসলে আমি মিউনিকই চয়েস করেছিলাম। নাম্বার 1, অ্যাজ এ সিটি মিউনিক সম্বন্ধে আমি প্রথমে আমার ইমোশনাল সাইডটাই বলি। অ্যাজ এ সিটি মিউনিক নিয়ে আমি ছোটবেলা থেকেই মিউনিকের কালচার, ব্যাভারিয়ান কালচার, এসব নিয়ে আমি ইন্টারেস্টেড ছিলাম। এটা হয়তো সাবকনশিয়াসলি আমি মিউনিক চুজ করেছি। নাম্বার 2 হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক প্লাস ক্যারিয়ার অপরচুনিটিস। আমি যেই ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে এসেছি এবং যেই এরিয়াতে আমার কাজের দক্ষতা, আমি প্রচুর কোম্পানি সার্চ করেছি এবং তাদের হেড অফিস কোথায় সেটা যখন সার্চ করেছি আমি দেখেছি যে মিউনিক ইজ এ ভালোই স্যাচুরেটেড উইথ দিস কাইন্ড অফ কোম্পানিজ। সো এটাই আমার মিউনিককে চুজ করার পিছনে আমি বলবো যে একদম প্রথম ক্রাইটেরিয়া ছিল। আর একটা হচ্ছে ইমোশনাল সাইড, সেটা হচ্ছে সাবকনশিয়াসলি আমি ডিসাইড করেছি যে হ্যাঁ মিউনিকেই আসবো। ইয়েস, ইট ইজ ট্রু, মিউনিক ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যাজ এ সিটি। অলসো মিউনিক অফার্স ভেরিয়াস অপরচুনিটিস। কিন্তু এক্সপেন্সিভের সাথে যে বিষয়টি ইম্পর্টেন্ট, এখানে স্যালারি রেঞ্জটাও অনেক হাই। রাইট, মানে অন্যান্য সিটির থেকে এখানে যদি আপনার আর্নিং বেশি থাকে তো আপনার এক্সপেন্স বেশি করতে তো সমস্যা নেই। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য এখানে ক্লিয়ার যে ইনফরমেশনগুলো দেওয়া হলো। আর এখানে আপনারা অবশ্যই ধন্যবাদ দিতে ভুলবেন না। সো ভালো থাকবেন। মিউনিক থেকে আমরা তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে জার্মানিতে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।